সাংসদ ভুল ব্যাখ্যা দিয়েছে যে কাশ্মীরের জন্য লক্ষ লক্ষ লোক লড়াই করছে, রক্ত দিচ্ছে, প্রাণ যাচ্ছে, পরিবারের পর পরিবার ভেঙে চৌচির হয়ে গেছে ভারতবর্ষে এই কাশ্মীরকে অক্ষুণ্ণ রাখার জন্য। সেই কাশ্মীরকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পার্লামেন্ট লোকসভায় দাঁড়িয়ে বলছে কি এটা আজাদ কাশ্মীর। কিরম করে ভাই আজাদ কাশ্মীর? ইট ইজ পার্ট অফ ইন্ডিয়া। তাহলে ইতিহাস জানে না এবং যে লিখেছে অথবা যে পড়ছে দুজনের মস্তিষ্কে আমার মনে হয় পার্লামেন্ট দাঁড়াবার মতন তার উপর একটা কিন্তু আজকে প্রশ্নচিহ্ন উঠে গেছে। একদম। কর্নেল চৌধুরী, আপনি আরো একজনের কথা বলছিলেন, তৃণমূলের বিধায়ক, তিনি কি বক্তব্য রেখেছেন আপনি কিছুটা বললেন। আসুন শোনাই আপনাদের, তারপরে আসবো আলোচনায়। দেখুন। যে পুলওয়ামা কাণ্ডে যখন রক্তাক্ত অবস্থায় গুলি করে মারা পড়ল, যে ফোর্সরাও বলল তাদেরকেও বাঁচাতে কেউ আসেনি, এবং যে মহিলার হাজবেন্ড মারা গেল তাদেরও বাঁচাতে কেউ আসেনি, ওখানে কোনো ফোর্স যায়নি, তাদেরকে রেস্কিউ করেনি, তাদের পাশে দাঁড়ায়নি। আর এর পিছনে কারণ কি? আপনারা, আমার যতটা জানা আছে, জঙ্গিরা মেরেছে বলা হচ্ছে। জঙ্গিরা কোনোদিন ট্যুরিজমকে মারে না, জঙ্গিরা সবসময় ট্যুরিজমকে রেসপেক্ট জানায়। তাহলে এই ট্যুরিজমগুলোকে মারল কারা? এখন অবধি তার তদন্ত পাবেন না। যে ধর্ম শিক্ষাটা কোথায় আছে হিন্দুদের? কোনো ক্লাস বা কোনো জায়গায় একটা পাঠ আছে যে আমাদের সনাতন ধর্ম কোথা থেকে উৎপত্তি, কিভাবে সনাতন ধর্মটাকে আমরা জানবো? হ্যাঁ, আরবি শিক্ষা দিয়ে কোরআন শরীফ পাঠ করানো হয়, কিন্তু আমাদের হিন্দু ধর্মের কোনো জায়গাতে এটা নেই। ফলে আমরা বোকা হিন্দু কিছুটা হতে পারি, সবাই না হলেও। কর্নেল চৌধুরীর কাছে দুটো বিষয় এক্ষেত্রে আসবো। যে প্রথমে উনি বললেন যে জঙ্গিরা নাকি টেরোরিস্ট যারা তারা না, মানে জঙ্গি যারা তারা নাকি পর্যটকদের মারে না, এবং তিনি বলছেন যে আমরা তাহলে বোকা হিন্দু। ইন্দিরা, আমি বলছি এখানে আটকে সাবিত্রী মিত্র, আমি ওনাকে শ্রদ্ধা জানিয়ে বলছি কাশ্মীরে ওনাকে লাইন অফ কন্ট্রোলে পাঠিয়ে দেওয়া হোক, ব্যবস্থা আমি করে দেবো। আমি অন ক্যামেরা বললাম ওনার টিকিট, এবং উনি যেন লাইন অফ কন্ট্রোলে যেরকম ভাবে জওয়ানরা থাকে ওখানে অন্তত এক সপ্তাহ থেকে আসুক। একদম দ্রাস অথবা পান্দ্রাসে, যেখানে মাইনা এখন এইটা কি মাস, এটা হচ্ছে আমাদের জুলাই শেষ অগাস্ট, তাও প্রায় মাইনাসে, রাত্রিরে মাইনাসে চলে যায়, দিনে 2-3 ডিগ্রি থাকবে, রাত্রিরে -3 -4, তত আগে যাবে -10 -20। দ্রাস পান্দ্রাসে প্রায় -30 ডিগ্রি সেলসিয়াসে ভারতীয় সৈনিকরা লড়াই করতে সকাল বিকেল, আপনাদের জন্য যারা দেখছে তাদের জন্য এই ইনহসপিটেবল টেরেনে। উনি বলে দিলেন যে টেররিস্ট মিলিটেন্ট কোনো পর্যটককে মারে না, ওটা ভারতীয় কেউ পুলিশ গিয়ে অথবা আর্মি গিয়ে এই 26 জন পেহেলগাঁও পর্যটকদের মেরেছে। ইন্দিরা, আমি টিকিট দিচ্ছি, টিকিটের ব্যবস্থা করব যদি উনি রাজি থাকেন, ওনার শরীর যদি ঠিক থাকে, কারণ ওখানে উঠতে গেলে হাফ ধরে এমনি সময় জানি না ওনার কি অবস্থা, শারীরিক অবস্থা কি, কিন্তু আমি ব্যবস্থা করে দেবো, থাকুক উনি। তারপর এই 15 দিন অন্তত 2 সপ্তাহ থাকার পর যদি থাকতে পারেন, আমি জানি না এক রাত্রি কাটাতে পারবেন কিনা, তাহলে 15 দিন পর এসে এই জায়গাটায় দাঁড়িয়ে আবার উনি এই বক্তব্যগুলো রাখবেন, আবার আপনারা দেখাবেন। তাহলে যদি ওনার সেই সাহস থাকে তাহলে উনি এই চ্যালেঞ্জটা গ্রহণ করুন। আমি আজতাক বাংলার মাধ্যম দিয়ে উনি নিশ্চিতভাবে দেখবেন এই চ্যালেঞ্জটা ওনাকে পাঠালাম। কর্নেল চৌধুরী, আপনার আবেগটা আমি ভীষণভাবে বুঝতে পারছি। যে জায়গাগুলোর কথা আপনি বললেন, দ্রাসের কথা আপনি বললেন, সেই জায়গাগুলোতে আপনি থেকেছেন, আপনি ভারতীয় সেনার একজন সৈনিক, একজন কর্নেল হিসেবে আপনি দায়িত্ব পালন করেছেন। কিন্তু একটা কথা আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনার আবেগ আপনার চোখে মুখে সেটা বোঝা যাচ্ছে, যে যখন কেউ বলে যে এই টেরোরিস্টরা কোনো পর্যটকদের মারে না তাহলে মারলো কে, মানে রাজনীতি করতে করতে যখন আঙুলটা এইভাবে বেঁকে যায়, তখন একজন সৈনিক হিসেবে আপনার এই কথাটা শুনতে কেমন লাগে? মানে রাজনীতিটা কি এই পর্যায়ে নেমে আসে? দেখুন, এরা খুবই নিচু পর্যায়ের মানুষ বলে আমি মনে করি। রাজনীতিটা ওরা শুধু 5 বছরে নিজের পাওয়ারে থাকার একটা ব্যবস্থা করে নেয়। এটা ওদের কাছে মোর অফ আ প্রফেশন দ্যান মানে সার্ভিং টুয়ার্ড দ্য সোসাইটি।
এটা তো একটা আলটিমেটলি ইটস সার্ভিস। তো এটা সার্ভিসের জায়গা থেকে, সার্ভিস টু দ্য ম্যানকাইন্ড, মানুষের কাজ করার থেকে বেশি নিজের কাজের ওপর সেলফিশ মোটিভ এতে থাকে, তাই এই কথা বলতে পারে। এবং সাবিত্রী মিত্র যিনি কথা বলছেন, ইনি একটা অংশ, যে মালদায় আমরা জানি যেভাবে পার্সেন্টেজ বেড়েছে, আপনি দেখবেন যদি ভোটার পার্সেন্টেজ আমি দেখাই আমি প্রথম প্লেটটা দেখাতে বলবো। আপনি যেটা বলছেন যে ভোটার পার্সেন্টেজ এবং জনসংখ্যা বৃদ্ধি কত শতাংশ হয়েছে, তার জন্য সাবিত্রী মিত্রের কথাগুলো বলছে। প্রথমে বুঝতে হবে, যদি ভোটিং পার্সেন্টেজ আমরা দেখি 2011 অথবা 2009 কি ভোটার পার্সেন্টেজ ছিল, 2011 আমি প্রথমে ফারাক্কাটা দেখালাম। ফারাক্কায় 2011 ভোটার সংখ্যা, ভোটার বৃদ্ধির হার এবং জনসংখ্যা বৃদ্ধির হার আমি যেটা দেখাচ্ছি, 2011-তে 1,53,081, 2021-এ 2,12,523। এবার আমি দুটোর মধ্যে যদি একটু তুলনা করি, ভোটার বৃদ্ধির হার হচ্ছে 38%, জনসংখ্যা বৃদ্ধির হার 10%। কিভাবে সম্ভব? এরা কারা? কি করে সম্ভব এটা? ইন্দিরা, একদম এই জায়গাটা আমি বলছি যে সাবিত্রী মিত্র কাদের জন্য কথাটা বলছিল। তো এইখানে খুব ক্লিয়ার, আপনি যেটা ফারাক্কা একটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, 2011 1,53,000 লোক, সেখানে 2021-এ 2,12,000 এবং প্রায় 39% বৃদ্ধি পেয়েছে ভোটার পার্সেন্টেজ, যেখানে ওভারঅল পার্সেন্টেজ অফ বার্থ রেট ইজ নিয়ার অ্যাবাউট 10 to 11%। সেই জায়গায় ভোটার পার্সেন্টেজ বেড়ে গেছে 38%। এইটা কিরকম, এই লোকগুলো এলো থেকে যখন মানে 2011 থেকে 2021, সে অ্যাবাউট 10 ইয়ার, 10 বছরে যদি কেউ 2011 জন্ম নেয় ইন্দিরা, তার তো 10-11 বছর বয়স 2021, তো তার তো ভোটার 18 ভোটার না। তাহলে 38% ভোটার, 38% ভোটার কোথা থেকে এলো, যেখানে বৃদ্ধির হার বার্থ রেট ইজ 10%। সেখানে আমি ধরে নিচ্ছি 2011-তে 10% হয়েছে, 2021-এ তাদের বয়স কত হবে? 10-11 বছর বয়স তাদের। তাহলে এই 38% লোক কারা? এই প্রশ্নটা সবাই তুলছে। দেখুন, রাজনীতি করতে করতে রাজনীতি নিয়ে আমি ভুলে যাব। 38-এর মধ্যে আপনি ধরে নিন কিছু লোক, ধরুন 5% ইন্টারস্টেট মাইগ্রেশন করেছে, অন্তর বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে এসে পশ্চিমবাংলায় বসবাস করছে, তারা ভোটার কার্ড পেয়েছে। আরো আপনি 5% কেটে দিন, তাহলে 33% অথবা 34% ভোটার, এরা কারা? এই প্রশ্নটা তো এটা শুধুমাত্র একটা বিধানসভা কেন্দ্র নয়, আমি অন্যান্য গুলোও দেখাই। প্রোডাকশন টিমকে বলবো মালদার ছবিটা দেখাতে। সীমান্তবর্তী একটা জায়গা মালদা, পশ্চিমবঙ্গের একটা জেলা হচ্ছে মালদা, সেটা হচ্ছে সীমান্তবর্তী। দেখুন সেখানকার সংখ্যাটাও কিন্তু একই রকম। 2011 সালে 1,69,549, 2021 সালে জনসংখ্যা হচ্ছে 2,32,994।